আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ওয়ান ম্যান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আজ আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে শিখব। ইতিমধ্যে আমরা ডিটাচড ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে। আজ আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানব। প্যাসেজ ন্যারেশন বেসিক্যালি একটি প্যাসেজকে ডিরেক্ট ফর্ম থেকে ইনডিরেক্ট ফর্মে করা হয়। যখন আমরা একটি প্যাসেজকে ডিরেক্ট ইনডিরেক্ট ফর্মে করব, তখন কতগুলো ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। যদি সেগুলো মনে না রাখি, তাহলে সেটি ভালো প্যাসেজ ট্রান্সফার হবে না। দ্যাটস ওয়াই আমরা কতগুলো কথা এখন শিখব। তবে মনে রাখবো যে প্যাসেজ ন্যারেশন বেসিক রুলস শেখার কিছু নেই। বেসিক রুলসগুলো আমরা আগেই শিখেছি, কিভাবে পাঁচটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায় বা কী ধরনের চেঞ্জেসগুলো হয়। আমরা জানি 6 ধরনের বা টোটাল 6 চেঞ্জেস উই হ্যাভ টু ডু। এখন আমরা দেখব যে ছোট ছোট কিছু পরিবর্তন যেগুলো প্যাসেজ ন্যারেশনে করতে হয় সেগুলো জানব। বিকজ প্যাসেজ ন্যারেশন হচ্ছে এক ধরনের কনভারসেশন বা ডায়ালগ। দুজন ব্যক্তি যখন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে, তাদের মধ্যে কিছু নতুন নতুন শব্দের আগমন ঘটে। সেই শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে এবং পরিবর্তন শিখতে হবে। আমরা পরিবর্তনগুলো দেখি। প্রথমে পরিবর্তন গুলোর মধ্যে প্রথমে আসবে লিঙ্কার্স এর ব্যবহার। এখানে লেখা আছে একাধিক সেন্টেন্সকে যখন পরিবর্তন করা হয়, তখন একটি সেন্টেন্সের পর আরেকটি সেন্টেন্স লেখার সময় শ্রুতি মধুরতা বৃদ্ধির জন্য অ্যাড দিস, ইন রেসপন্স টু, দেন, হেন্স, আফটার ডেট, অ্যাজ আ রেজাল্ট, অ্যান্ড সো, অ্যান্ড দেন, দেয়ারফর ইত্যাদি লিঙ্কার্স ব্যবহার করা হয়। তার মানে যখন দুজন ব্যক্তি কথা বলছে, একজনের কথা শেষ হয়ে যখন আরেকজন কথা শুরু করছে, দুই ব্যক্তির কথার মাঝখানে আমরা যদি কোনো পাংচুয়েশন মার্ক, কমা বা ফুল স্টপ না ব্যবহার করি, তাহলে এই জাতীয় কানেক্টরস আমরা বা লিঙ্কার্স ব্যবহার করতে পারি। এবং যদি লিঙ্কার্সগুলো ব্যবহার করি, তাহলে আমাদের কনভারসেশনটা আরও বেশি স্মুথেন হয়, আরও বেশি সুদিং হয়। তো সেই জন্য আমরা মনে রাখবো এগুলো একাধিক সেন্টেন্সের মাঝখানে লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার হয়ে নে কীভাবে ব্যবহারটা হবে। এক্সাম্পল এতে লেখা আছে, মাই ফ্রেন্ড সেই টু মি, উইল ইউ গো উইথ মি। আমার বন্ধু আমাকে বলল যে তুমি কি আমার সাথে যাবে। আই উইল গো, আই রিপ্লাইড। আমি বললাম হ্যাঁ আমি যাব। তো প্রথম কথা বলছে আমার ফ্রেন্ড, পরে জবাব দিয়েছে আমি। তো প্রথম যে আমার ফ্রেন্ড কথা বলছে, সেটা ন্যারেশন চেঞ্জ করলে কি আসবে, মাই ফ্রেন্ড আস্কড ইফ আই উড গো উইথ হিম। তারপরে আমরা এখানে লিঙ্কার হিসেবে কি ইউজ করছি, অ্যান্ড দেন। আমরা যদি ইচ্ছে করি ফুল স্টপটা আমরা না রেখেও লিখতে পারবো এখানে, তখন আমাদের এই ক্যাপিটাল লেটার এটা স্মল লেটার হয়ে যাবে। অ্যান্ড দেন আই রিপ্লাইড, আমি জবাব দিলাম যে আই উড গো। এই যে দুই সেন্টেন্সের মাঝখানে, দুটা স্পিকার এবং লিসেনার মাঝখানে যে আমরা শব্দটা ব্যবহার করলাম, শব্দসমূহ, এটাকে আমরা বলছি লিঙ্কার্স। এইরকম লিঙ্কার্স দিয়ে আমরা দুজন ব্যক্তির কথাকে একত্র কানেক্টেড করতে পারি। এটি প্যাসেজ ন্যারেশনে একটি সৌন্দর্য বর্ধনের কাজ করে। তবে এটা ম্যান্ডেটরি নয় যে না লিখলেই নয়। যদি আমরা না লিখি তাহলে পাংচুয়েশন ব্যবহার করতে পারবো, ফুল স্টপ দিতে পারতাম এখানে ইচ্ছে করলে। আমরা পরের পয়েন্টটা দেখি, ইয়েস অর নো। আমরা যেহেতু প্যাসেজ ন্যারেশন করছি, কনভারসেশনের সময় অনেক সময় দেখতে পাই যে সেখানে কেউ একজন ইয়েস বলে কোনো কিছু সমর্থন দিচ্ছে, বা নো বলে সেটাকে ইগনোর করছে বা ডিনাই করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইয়েস নোটা আমরা সরাসরি ন্যারেশন পরিবর্তন করার সময় লিখতে পারবো না, এটা লেখা যায় না। তো কিভাবে লিখব, আমরা সংক্ষেপে মনে রাখবো, যদি কোনো ডিরেক্ট ন্যারেশনে ইয়েস থাকে, সেইটি ইনডিরেক্টে গিয়ে হবে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ। ঠিক এই সব ফ্রেজটা আসবে, রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, এই ফ্রেজটা আমরা ইউজ করব যদি ইয়েস থাকে। আর নো থাকলে আমরা কি করব, রিপ্লাইড ইন নেগেটিভ, এই ফ্রেজটি ইউজ করব। এই দুটি ইউজ করব যখন ইনডিরেক্ট ন্যারেশনে যাব। তো এক্সাম্পলটা দেখে নেই। হি সেড টু আস, সে আমাদের বলল, আর ইউ রেডি, আপনারা কি প্রস্তুত। নো উই আর নট রেডি, উই সেড, আমরা বললাম যে না আমরা প্রস্তুত নয়।
এবার নারেশনটি আমরা ট্রান্সফার করলে কেমন হবে আমরা দেখি হি আস্কড আস ইফ উই ওয়ার রেডি, দেন আমরা একটা লিঙ্কার্স ইউজ করছি এখানে, ফুল স্টপ দিয়ে আমরা দেন লিখেছি, এভাবে লিঙ্কার ইউজ করা যায়। ওকে, দেন উই রিপ্লাইড। এবার যে আমরা নো থাকার কারণে আমরা এখানে নো লিখিনি, এই নো এর পরিবর্তে আমরা এই ফ্রেজটি লিখেছি কি ইন নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো, দেন উই রিপ্লাইড ইন নেগেটিভ। নেগেটিভ লেখার পর আবার আমরা অ্যান্ড কনজাংশন যুক্ত করে এই যে মূল সেন্টেন্সটি কি অ্যাসার্টিভ ছিল, যার কারণে কি লিখেছি টোল্ড দ্যাট। ওকে, অ্যান্ড টোল্ড দ্যাট উই ওয়ার নট রেডি। এই হলো ন থাকার কারণে আমরা নেগেটিভ সেন্টেন্স করলাম। একইভাবে যদি আমরা একটু নো এর জায়গায় আমরা ইয়েস ব্যবহার করি তাহলে কেমন আসবে আনসারটা আমরা দেখে নিই। এখানে আসবে এরকম যে আগেগুলো সব ঠিক থাকবে, শুধু সেকেন্ড ফেজে দেখি দেন উই রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ। এখানে আর নেগেটিভ না থেকে অ্যাফার্মেটিভ হবে, বিকজ এবার সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ অর্থে। তাহলে উই রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট উই ওয়ার রেডি, এটা অর্থে এবার উঠে যাবে। তো এভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করার সময় ইয়েস নোকে পরিবর্তন করে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ এবং রিপ্লাইড ইন নেগেটিভ লিখতে পারি। অবশ্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ওয়েও লেখা যায়, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ওয়েও লেখা যায়, সেটা বেশি বড় হয়ে যায়, তবে ইচ্ছে করলে তাও লেখা যায়। আমরা সি নাম্বার চেঞ্জটা একটু শিখবো কিরকম পরিবর্তন আসে। 3 নাম্বার হচ্ছে কোনো ডিরেক্ট নারেশনে যদি সরি থাকে, ওকে থাকে, তাহলে তার পরিবর্তে কি লিখব? আসলে সরি এবং ওকে এটা একটি মাত্র শব্দ, কিন্তু ডিরেক্ট নারেশন সবসময় যেহেতু কনভারসেশন ওইটি সেটি সংক্ষেপেই থাকবে, ইনডিরেক্টে একটু ইলাবোরেটলি লিখতে হয়। সরির পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্বটাকে কি করব, সেইড টোল্ড না লিখে এটা আমরা লিখব অ্যাপোলোজাইজড। এই রিপোর্টিং ভার্বটা আমরা লিখতে পারি। আর ওকে পরিবর্তে আমরা ধরে নিব, যদি ওকে থাকে তে ওকের পরিবর্তে আমরা লিখব, ধরে নিব ইট ইজ ওকে অথবা হাউ আর ইউ ওকে, তার মানে কি আই অ্যাম ওকে। এভাবে সিচুয়েশনাল একটা ফ্যাক্টর আছে এখানে। তো আমরা দেখে নেই সেন্টেন্সটি কিরকম। আবার সরির ক্ষেত্রে একটা এক্সপ্রেশন আছে, আমরা জেনে নেই। যদি সরি থাকে, শুধু সরি আছে, আমাকে বলা হলো যে হোয়াই আর ইউ লেট, আমি বললাম সরি, তার মানে কি আই অ্যাম সরি, এটাও ভাবতে পারি। তো একটা রুল আমাদের মাথায় রাখতে হবে, একাধিক রুল আমরা যে ইন্টারমিঙ্গল করি তাহলে কনফিউজিং হবে। সো আমরা সরির পরিবর্তে রিপোর্টিং ভার্ব অ্যাপোলোজাইজড করতে হয়, সেই রুলটা আপাতত মাথায় নেই। তো আমরা এখানে একটা নারেশন দেখতে পাচ্ছি, সরি আই এম লেট টুডে হি সেড টু হিজ বস। এখানে সে তার বসকে বলে আজ আমার দেরি হয়েছে সেই জন্য আমি দুঃখিত। তো আমরা শুরু করবো কিভাবে, হি সেড না লিখে দেখেন আবার কি করেছে, আমরা অ্যাপোলোজাইজড করেছি। কেন? সে সরি বলে শুরু করছে। হি অ্যাপোলোজাইজ টু হিজ বস, আমরা টোল্ড বা সেড টু হিজ বস না কি লিখেছি আমরা হি অ্যাপোলোজাইজ টু হিজ বস, ইনভার্টেড কমা উঠে ড্যাট লিখেছি, তারপর সঙ্গত কারণ আই এম লেট টুডে, তাহলে হি ওয়াজ লেট দ্যাট ডে। ওকে ফাইন, তেমন কোনো পরিবর্তন নেই, যেগুলো আমরা আগে শিখেছি সেই পরিবর্তনগুলো। পার্টিকুলারলি আমরা শিখলাম কোনটি, সরি থাকলে আমরা রিপোর্টিং ভাবে জায়গা আমরা অ্যাপোলোজাইজড করব, এটি হলো ফ্যাক্টর। ওকে, এখানে আরেকটি এক্সাম্পল আছে, এটা বি নাম্বার এক্সাম্পলে দেখে নেই কি লিখছে। দ্য ম্যান সেড টু মি ডু ইউ লাইক টু হ্যাভ মোর ফুড। লোকটা আমাকে বললেন তুমি কি আরেকটু খাবার নেবে, তখন আমি বললাম ওকে আই সেড। এই ওকে দ্বারা আমি ধরে নিতে পারি ইট ইজ ওকে, কারণ সিচুয়েশনটা ওইরকম বোঝা যাচ্ছে। শুধু ওকে তো আমরা নারেশন পরিবর্তন করার সময় লিখতে পারবো না, তা তো সম্ভব নয়। তো আমরা আনসারটা কিভাবে লিখবো, দ্য ম্যান আস্কড মি ইফ আই লাইকড টু হ্যাভ মোর ফুড, দেন আবার এখানে লিঙ্কার্স দেখেন লিখেছি আমরা দেন আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ ওকে। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ মাত্র একটি মাত্র শব্দ ছিল ওকে, আর আমরা নারেশন চেঞ্জ করার সময় কত বড় করে দিলাম, ইট ওয়াজ ওকে করে দিলাম, বিকজ এখানে শুধু ওকে লেখা যাবে না,
কারণ ডিরেক্ট নারেশনটা সংক্ষেপে থাকে, ইনডিরেক্ট একটু এলাবোরেটলি লিখতে হয়। সেই জন্য আমরা কি লিখলাম, ইট ওয়াজ ওকে। তো আমরা অবশ্যই এই সরি এবং ওকে থাকলে এভাবে আমরা ইট ইজ ওকে বা আই এম ওকে এভাবে ধরে করব, বা সরি থাকলে অ্যাপোলোজাইজ করব। এই কথা মনে রাখলে এবং প্র্যাকটিস করলে আমাদের জন্য সহজ হবে আরও। তো ডি নাম্বার অপশনটাতে যাই, ডিতে বলা হচ্ছে এই পয়েন্টে যে অ্যাড্রেসিং ওয়ার্ড। অ্যাড্রেসিং ওয়ার্ড আসলে কি? অ্যাড্রেসিং ওয়ার্ড এবং প্রপার নাউনের পরিবর্তন। আসলে আমরা যখন নারেশন লিখি, ডিরেক্ট নারেশন পার্টিকুলারলি, ডিরেক্ট নারেশনে একটা জিনিস আমরা দেখতে পাই যে যে কাজটা হয় যে ডিরেক্ট নারেশনে কাউকে আমরা একটা সম্পর্ক ধরে ডাকি, জেনারেলি আমরা বলি সম্বোধন সূচক শব্দ বা অ্যাড্রেসিং ওয়ার্ডস ইউজ করি, যেমন ফ্রেন্ড, কাজিন, ব্রাদার, আঙ্কেল, এরকম, বা আদর করে আমরা তাদেরকে বলি ডিয়ার সান বা ডিয়ার ডটার, এই জাতীয় শব্দ আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো এই শব্দগুলো ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে লেখা যাবে না, সেক্ষেত্রে একটু পরিবর্তন করে লিখতে হবে। ডিরেক্ট ন্যারেশনে বলতে পারবো, ইনডিরেক্ট ন্যারেশন সেটা বলা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এরকম, ন্যারেশন পরিবর্তনের সময় এই যে অ্যাড্রেসিং ওয়ার্ডগুলো আমরা পেলাম, যে ব্রাদার, সিস্টার, কাজিন যেটাই থাক, এগুলোর ক্ষেত্রে আমরা শুরুতে কি লিখতে হবে, অ্যাড্রেসিং অ্যাজ। অ্যাড্রেসিং অ্যাজ কথাটি লিখে যে নাম বা যে সম্পর্ক বা সম্বোধন করছে যে শব্দটি দ্বারা, সেই শব্দটি আমরা লিখবো। এই জন্য আমরা দেখেন এখানে আমরা ডট ডট দিয়েছি, তার মানে অ্যাড্রেসিং অ্যাজ, যদি ব্রাদার বলে ব্রাদার, সিস্টার বললে সিস্টার, বস বললে বস, কাজিন বললে কাজিন, এইরকম শব্দগুলো আমরা লিখবো। আর প্রপার নাউন, আর যদি প্রপার নাউন থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বে অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, যদি কেউ যদি কার নাম ধরে ডাকা হলো যে রাফি, হাউ আর ইউ, তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ রাফি বলবো না। আমি যে বলি সিগমা, হোয়াট আর ডুইং হিয়ার, আমরা অ্যাড্রেসিং এজ সিগমা বলবো না, কারণ এগুলো প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে অ্যাড্রেসিং এজ লেখা যায় না, কারণ সম্বোধন সূচক শব্দ নয়। প্রপার নাউন যদি থাকে তাহলে আমরা ওই প্রপার নাউনটাকে, যে নাম ধরে ডাকছি, সেই নাউনটাকে আমরা রিপোর্টেড স্পিচের অবজেক্ট বানিয়ে নেব। যাই হোক, একটু এক্সাম্পল দেখে আর একটু ক্লিয়ার হয়নি, হয়তো মুখে বলতে বলাতে ভালো করে বোঝা যাচ্ছে না। এই নাম্বার আমরা দেখি, হি সেড টু মি ফ্রেন্ড, হাউ আর ইউ। তাহলে দেখেন সেন্টেন্সে শুরু করেছে একটা অ্যাড্রেসিং ওয়ার্ড দিয়ে, ফ্রেন্ড বলে সে শুরু করেছে। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, ফ্রেন্ডের কাজটা করে নেব, ফ্রেন্ডের পরিবর্তনটা কি হবে সেটা করে নেব। ফ্রেন্ডের পরিবর্তন হচ্ছে আমরা দেখছি যে অ্যাড্রেসিং মি, কাকে ফ্রেন্ড বলে, সে অ্যাড্রেস করতে আমাকে, তাই না? সো অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডের কাজ শেষ। এরপরে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর রিপিটিং ভার্ব কি লিখবো, অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, হি আস্কড হাউ আই ওয়াজ। বেসিক বা মৌলিক নিয়মে কোনো পরিবর্তন হবে না, পার্টিকুলারলি ফ্রেন্ডের জন্য আমরা কি লিখলাম, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, তাছাড়া অন্য কিছু না। এরকম যে কোনো সম্বোধন সূচক থাকলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে লিখবো। পরের সেন্টেন্সে আমরা দেখি, হি সেড মিনা, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ। এবার কিন্তু মিনা বলে ডাকছে, তার মানে কি আমরা এই অ্যাড্রেসিং এজ মিনা কিন্তু এই সেন্টেন্সে পরিবর্তনের সময় আমরা লিখিনি। আমরা এখানে খেয়াল করব যে যখন আমরা এটা ইনডিরেক্ট নারেশনে করছি, সেখানে কোনো ধরনের অ্যাড্রেসিং এজ লেখা হয়নি। আমরা কি করছি, এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে যে মিনা ওয়ার্ডটি ছিল, এটা আমরা রিপোর্টেড স্পিচের বাইরে নিয়ে এসে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট বানিয়ে নিয়েছি। অর্থাৎ হি সেইডের জায়গায় আমরা আস্কড করেছি, কারণ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ। ওকে, তাহলে হি আস্কড মিনা, অ্যাড্রেসিং অ্যাজ মিনা না লিখে কি লিখলাম, হি আস্কড মিনা ইফ শি হ্যাড টেকেন হার লাঞ্চ। এটা নিয়ম অনুসারে পরিবর্তন হয়ে গেল। সো এইখানে আমরা শিখব কি, সম্বোধন সূচক শব্দগুলো অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে করবো, আর প্রপার নাউনগুলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট করে নেব। দ্যাটস অল। ওকে, এরপরে এই নাম্বার পয়েন্টে দেখি, নারেশনে যেটা আগে থাকে, গুড প্লাস এক্সপ্রেশন। গুড প্লাস এক্সপ্রেশন, এটাকে আমরা গুড প্লাস এক্সপ্রেশন এই জন্য বলছি যে আমরা চলতে ফিরতে সাক্ষাৎ হলে সাধারণত গ্রিটিংস যখন হয় বা মিটিং হয়, আমরা কি বলি, গুড মর্নিং, গুড আফটারনুন, অথবা গুড নুন, এই জাতীয় শব্দ আমরা ব্যবহার করে থাকি। সো আবার কিছু কিছু সময় আমরা বিদায় বেলায় বা যখন ডিপার্চার হয়, স্থান থেকে আমরা চলে যাই, বিদায় নেই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, গুড বাই,
গুড নাইট। তো সেই জন্য এই এক্সপ্রেশনগুলো ন্যারেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওভাবে থাকবে, কিন্তু কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনটা হলো এইরকম, আমরা আমরা মনে রাখবো যে গুড প্লাস এক্সপ্রেশন দুই ধরনের, একটা হচ্ছে মিটিং বা গ্রিটিংসের সময়, আরেকটি হচ্ছে ডিপার্চার বা বিদায়ের সময়। যতগুলো গুড প্লাস এক্সপ্রেশন থাকবে সবগুলি মনে করবেন যে এটা মিটিং এর সময়। দুটা হচ্ছে ডিপার্চার, একটি হচ্ছে গুড বাই আর একটি হচ্ছে গুড নাইট, এই দুটো হচ্ছে বিদায় বেলা। তাছাড়া সব গুড প্লাস এক্সপ্রেশন গুলো হচ্ছে সাক্ষাতের সময়। ওকে, আমরা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে নিই। দ্য অফিস বস সেড গুড মর্নিং। ওকে, তার মানে উনি সাক্ষাতের সময় কথাটা বলছেন। তাহলে আমরা মনে রাখবো সাক্ষাতের সময় যদি হয় তাহলে রিপোর্টিং ভার্ব যে সেইড যেখানে থাকে বা টোল থাকে, যেটাই থাক না কেন, সেই জায়গায় সেইড টোল না বসে ওখানে আমরা বসাবো উইস্ট। আর বিদায় যদি প্রকাশ পায় তাহলে সেখানে আমরা সেইড টোলের জায়গায় বসাবো বেইট। ওকে, তাহলে দেখে নিই, দ্য অফিস বস উইস্ট গুড মর্নিং। সাথে আরেকটি কথা মনে রাখবো, উইস্ট এবং বেইট এই দুটি যখন ভার্ব বসানো হবে এরপরে কোনো কনজাংশন ড্যাট বা ইফ এগুলো ব্যবহার করার প্রয়োজন হয় না। দেখেন এখানে কিন্তু কোনো কনজাংশন নেই। সো এটা মাথায় রাখবো যে উইস্ট বেডের পরে কোনো কনজাংশন বসবে না। সরাসরি কি লিখলাম, দ্য অফিস বস উইস্ট গুড মর্নিং, যেই শব্দ বলে তাকে উইশিং করছে সেই শব্দ সমূহগুলোই থাকবে। ওকে, বি নাম্বার, হি সেড গুড নাইট। তাহলে এটা বিদায়ের সময় কথা বলছে, চলে যাওয়ার সাথে সময়। এখানে আমরা সেরে যাই কি লিখেছি, বেড। বেডের পরে যা আছে তাই গুড নাইট গুড নাইট। এই হচ্ছে গুড প্লাস এক্সপ্রেশন। আমরা অবশ্যই কথাগুলো মাথায় রাখবো, ন্যারেশনের সময় এগুলো বিভিন্ন সময় এগুলো আসবে প্যাসেজ ন্যারেশনে। এরপরে দেখি স্যার। অবশ্যই ন্যারেশনে আমরা স্যার শব্দটি বহুবার পেয়ে থাকবো, প্যাসেজ ন্যারেশনে এটা থাকে। তো আমরা মনে রাখবো স্যার শব্দটিকে আমরা এমনভাবে ট্রিট করব যে আননোন পার্সনের ক্ষেত্রে আমরা স্যার বলতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পোলাইটলি বা জেন্টলি। সাধারণত সিনিয়রদের ক্ষেত্রে বা টিচার স্টুডেন্টের রিলেশনশিপ হয় সেক্ষেত্রে আমরা লিখি রেসপেক্টফুলি। সো স্যার শব্দটির পরিবর্তে আমরা ইন জেনারেল রেসপেক্টফুলি লিখলে কোনো ভুল হবে না, তবে পোলাইটলি জেন্টলি শব্দগুলো লেখা যায়। অথবা অনেক সময় এরকমও করা হয় অ্যাড্রেসিং অ্যাজ স্যার, এভাবেও লেখা যায়। তো আইদার ওয়ান যে কেউ লিখতে পারে। আমরা এক্সাম্পলে কি লিখেছি একটু দেখে নিই। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার আই ডোন্ট নো দ্য আনসার। এই সেন্টেন্সে স্টুডেন্ট টিচারকে কি বলে সম্বোধন করছে, স্যার বলে। তো এখন আমরা অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিয়ে সরাসরি শুরু করতে পারি। অ্যাড্রেসিং অ্যাজ স্যার, দ্য স্টুডেন্ট told that he did not know the answer, এটা একটা হতে পারে। অথবা আমরা অ্যাড্রেসিং অ্যাজ এই কথাটুকু আমরা যদি না লিখি তাও পারবো। এটা বাদ দিয়ে সরাসরি আমরা কি লিখবো, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি টোল্ড। এই যে আমরা স্যারের পরিবর্তে কি লিখবো, রেসপেক্টফুলি টোল্ড বা টোল্ড রেসপেক্টফুলিও লেখা যায়। রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার দ্যাট হি ডিড নট নো দ্য আনসার। যদি আমরা অ্যাড্রেসিং এর স্যার লিখতাম তাহলে রেসপেক্টফুলি শব্দটি আমাদের প্রয়োজন হতো না। সো আমরা যে কোনো একটা চুজ করব, স্যার শব্দটি থাকলে অ্যাড্রেসিং এর স্যার অথবা রেসপেক্টফুলি পোলাইটলি লিখব। পরের পয়েন্টে আসি, ডি নাম্বার, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারোগেশন। অবভিয়াসলি অনেক সময় দেখি যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারোগেশন। তো কেন এটা সম্ভব? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে তো সাইন অফ ইন্টারোগেশন থাকার কথা নয়, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আমরা দেখি এটা ভুল না। সাধারণত কখন এটা করা হয় আমরা মনে রাখবো যে যখন কোনো ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে কনফিউজড বা সারপ্রাইজড হয়ে গেছে, সে বিস্মিত হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, তখন আমরা এইরকম স্ট্রাকচার দেখতে পাই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে। তো আমরা এক্সাম্পলটা দেখে নিই। হি সেড টু হিম, ইউ আর মাই ফ্রেন্ড। তাহলে ইউ আর মাই ফ্রেন্ড প্রশ্নবোধক চিহ্ন কেন? আসলে সে তাকে বলছে যে তুমি আমার বন্ধু, মানে তুমি আমার বন্ধু, কিন্তু তার মধ্যে একটা ডাউট আছে, একটা বিস্ময় আছে, সেই কথাটাই সে বোঝানোর চেষ্টা করছে। তো এইরকম সেন্টেন্স যদি নেরেশনে এসে যায় তাহলে আমরা অবশ্যই প্রথমে যে কথাটা লিখে নেব
being surprised. অবভিয়াসলি আমরা কথাটা লিখে নিব being surprised অথবা being doubted, either one, যে কোনো একটা, being surprised অথবা being doubted লেখার পর আমরা সেন্টেন্সটি পরিবর্তন করব, তবে তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে কিন্তু পরিবর্তন হবে। তাহলে দেখে নিন পুরো সেন্টেন্সটা কি হয়েছে, being surprised he asked him if he was his friend। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন হবে, তবে প্রথমে লিখবো আমরা being surprised। ওকে, আমরা 8 নাম্বার পয়েন্টে সেখানে বলা আছে যে বলা হয়েছে যে এক্সকিউজ মি এর পরিবর্তন। এক্সকিউজ মি এই কেন আমরা ব্যবহার করি, এটাও একটা ন্যারেশনের একটা পার্ট। অনেক সময় কিছু প্যাসেজ দেওয়া থাকে যেখানে শুরু হয় এক্সকিউজ মি দিয়ে। এক্সকিউজ মি যদি থাকে মনে করতে হবে যে সে একজন ব্যক্তি তার ভদ্রতা প্রদর্শন করছে, সেক্ষেত্রে আমাদের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে সেটা দেখে নিই। এক্সকিউজ মি শব্দটি কিন্তু ন্যারেশন পরিবর্তন করার সময় আর আসবে না, মি শব্দটা আসবে না। আমরা শুরুতে লিখে নেব সিকিং এক্সকিউজ। আমরা কি লিখে নেব, সিকিং এক্সকিউজ, এই একটা উপায় আছে। অথবা হি সট এক্সকিউজ, কারণ সিক ভার্বটির পাস্ট টেন্স কি সট, SOUGHT সট। হি সট এক্সকিউজ বা দ্য ম্যান সট এক্সকিউজ, এটা একটা উপায় আছে। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিকিং এক্সকিউজ। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সে লেখা আছে দ্য পাসারবাই সেড এক্সকিউজ মি আই নিড ইউর হেল্প, এই ডিরেক্ট নেশনে পরিবর্তন করলে আমরা কিভাবে করলাম, সিকিং এক্সকিউজ দ্য পাসারবাই টোল্ড মি বা টোল্ড দ্যাট হি নিডেড মাই হেল্প। তার মানে এই যে এক্সকিউজ মি পরিবর্তে আমরা সিকিং এক্সকিউজ করলাম। আবার পরের সেন্টেন্সে আরেকটা एग्जांपल দেওয়া আছে, দ্য ম্যান সেড এক্সকিউজ মি আই ওয়ান্ট টু নো দ্য সিক্রেট ইমিডিয়েটলি। তো এই সিক্রেট জানতে চাইছে খুব শীঘ্রই। তাহলে এখানে কি বলছি, সিকিং এক্সকিউজ, এটা আবার এখানে সিকিং এক্সকিউজ না দিয়ে আমরা এই উত্তরটা কি লিখছি, দ্য ম্যান sought excuse and told that he wanted to know the secret immediately. সো এটি এইভাবে আমরা করতে পারবো, আইদার ওয়ান, যে কোনো একটা আমরা করতে পারবো, হয় সিকিং এক্সকিউজ অথবা প্রথমে সাবজেক্ট লিখে সিক ভাবে পাস্ট টেন্স শর্ট লিখে তারপর এক্সকিউজ করব। এই জিনিসটা অবশ্য মাথায় রাখবো। আই নাম্বার পয়েন্টে লেখা আছে যে কয়েকটি বিশেষ এক্সপ্রেশন বলতে আমরা জানি যে কোনো গুড নিউজ বা কোনো কেউ কাজের পরে আমরা বলি থ্যাঙ্কস বা বলি যে কংগ্রাচুলেশন বা ওয়েলকাম জানাই। পার্টিকুলারলি তিনটে আমরা রাখবো, ওয়েলকাম, থ্যাংক ইউ আর কংগ্রাচুলেশন। এই তিনটি ওয়ার্ড বা ফ্রেজ যখন কোনো সেন্টেন্সে চলে আসে তখন আমরা পার্টিকুলারলি এই তিনটির জন্য আমরা মনে রাখবো যে রিপোর্টিং ভার্ব, যে শব্দটা রিপোর্টেড স্পিচে আসছে সেইটি হয়ে যাবে রিপোর্টিং ভার্বে। যেমন দ্য হোস্ট সেড কংগ্রাচুলেশন, তাহলে দ্য হোস্ট সেড আর কিন্তু আমরা রাখিনি, কংগ্রাচুলেশন শব্দটাকে রিপোর্টিং ভার্ব কংগ্রাচুলেটেড করে নিয়েছি, ব্যাস এখানেই শেষ, আর কোনো কাজ নেই। যদি কোনো কথা বলতো তাহলে আমরা সেটা কন্টিনিউ করতাম, তবে যেহেতু এখানে স্পিচ শেষ হয়ে গেছে শুধু আমরা কি লিখবো, কংগ্রাচুলেশনের পরিবর্তে কংগ্রাচুলেটেড করলাম, দ্যাটস অল। বি নাম্বার সেন্টেন্সে দেখলাম যে দ্য ম্যান সেড আই থ্যাংক ইউ ভেরি মাচ। তো দ্য ম্যান থ্যাংক ইউ শব্দটা দেখেন, এই থ্যাংকটা এই সেডের জায়গায় থ্যাঙ্কড হয়ে গেছে, তাহলে দ্য ম্যান থ্যাঙ্কড মি ভেরি মাচ। এইভাবে এই তিনটা শব্দ আমরা মনে রাখবো, একটি হচ্ছে কংগ্রাচুলেশন, ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, যেটাই থাক, এই তিনটি শব্দ। ওকে, আর পয়েন্ট একটা যে নাম্বার পয়েন্ট পাচ্ছি যে হাউ হোয়াট এক্সক্লামেটরি সেন্টেন্সের পরিবর্তন। আমরা এটা আগে ক্লাসেও বলেছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যাবে আর এক্সক্লামেটরি থাকবে না, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ হলে যা হয় আমরা সবাই জানি যে সাবজেক্ট ভার্বটা আগে আসবে, ভেরি সো বসবে, এরকম হয়ে যাবে, হাউ হোয়াটটা থাকবে না। তো এখানে একটা এক্সাম্পল একটু ক্লিয়ার হয়নি, দ্য বয় সেড হাউ বিউটিফুল দ্য বাটারফ্লাই ইজ। তাহলে সেন্টেন্সটা আমরা অ্যাসার্টিভ করলে কি হবে, দ্য বাটারফ্লাই ইজ ভেরি বিউটিফুল। ঠিক ওইটার উত্তর এখানে আসবে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা ডিরেক্ট নারেশনে সেটা কিন্তু ইনডিরেক্ট নারেশনে নেই। ডিরেক্ট নারেশনে দেখতে পাচ্ছি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স, আর ইনডিরেক্ট নারেশনে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জিনিসটা হলো মনে রাখার বিষয় যে
এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ইনডিরেক্ট নেরেশনে গিয়ে অ্যাসার্টিভ হয়ে যায়। দ্য বয় সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আমরা লিখলাম দ্য বয় এক্সক্লেম দ্যাট, বা দে এক্সক্লেম উইথ জয় লিখতে পারতাম, এক্সক্লেম উইথ জয় বা সারপ্রাইজ, উইথ জয় দ্যাট দ্য বাটারফ্লাই ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, নাম্বার কে পয়েন্টে দেখি মাস্টের পরিবর্তন। অবভিয়াসলি মাস্ট যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে তাহলে মাস্ট এই মডাল অক্সিলারিটি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ মাস্টের পরিবর্তে আমরা ইনডিরেক্ট ন্যারেশন করার সময় হ্যাড টু লিখব, মনে রাখতে হবে হ্যাড টু হবে। আর যদি মাস্ট যারা চিরন্তন সত্য বোঝায় তাহলে সে মাস্টের কোনো পরিবর্তন হবে না, মাস্ট মাস্টই থাকবে। এক্সাম্পল দেখিনি এই নাম্বার, I said to him, you must maintain hygiene. তাহলে এই মাস্ট দ্বারা অব্লিগেশন বোঝানো হচ্ছে বা বাধ্যকতা বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই মাস্ট কি হয়ে যায় গেছে এখানে, হ্যাড টু হয়ে গেছে। আনসার কি হবে, I told him that you, that means he had to maintain hygiene। আর আমরা যদি সেন্টেন্সটা এভাবে লিখতাম যে he said ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখলাম এরকম যে we must die, তাহলে আমরা কি লিখবো সেক্ষেত্রে যে he said that we must die। তো এখানে কিন্তু মাস্ট হ্যাড টু হয় না, কেন হ্যাড টু হয় না, যেহেতু এটা চিরন্তন সত্য, এটা পরিবর্তনশীল নয়, সেই জন্য এটা মাস্ট হ্যাড টু হবে না, মাস্ট থাকবে। আর উই কিন্তু আমরা উই রাখছি, হি আর উই একই ব্যক্তি, আমরা মানুষ হিউম্যান বিং হিসাবে এখানে পার্সন পরিবর্তন করলাম না। আরেকটি মাস্ট আছে যেটি দ্বারা ভবিষ্যতে কোনো কাজের ইঙ্গিত করবে, সেক্ষেত্রে মাস্ট হয়ে যাবে উড হ্যাভ টু। এই কনফিউশনগুলো অবশ্যই মনে রাখবেন যে কনফিউশনগুলো রাখা যাবে না, এই কনফিউশনগুলোর কারণে আমরা সঠিক উত্তর চুজ করতে ভুল করে ফেলি। তো এরকম একটা সেন্টেন্স লিখি যেখানে মাস্টের পরিবর্তে কি হয়, উড হ্যাভ টু হয়ে যায়, সেরকম একটা সেন্টেন্স লিখে দেখাই। আমি লিখছি এখানে he told me, তারপরে সে কি বলল, I must meet you tomorrow, I must meet you tomorrow। এই সেন্টেন্সটি যদি আমরা নারেশন চেঞ্জ করি তাহলে কি আসবে, আসবে যে he told me that, I কি হয়ে যাবে he, এবার কিন্তু মাস্ট রাখবো না, মাস্ট হ্যাড টু করবো না, আমরা কি করব, উড হ্যাভ টু, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুমরো আগামীকাল, অর্থাৎ যখন মাস্ট দ্বারা ফিউচার টেন্সে ধারণা দিবে, নিশ্চয় আগামীতে করবো, নিশ্চয় আগামীতে হবে, সেক্ষেত্রে উড হ্যাভ টু হবে, would have to meet me the following day। ওকে, এইভাবে আমরা রেশন পরিবর্তন করব। তাহলে মাস্টের পরিবর্তে কখনো হ্যাড, তবে জেনারেলি মাস্টগুলো হ্যাড টু হয়ে যায়, এই চিরন্তন সত্য হলো মাস্ট থাকে, আর উড হ্যাভ টু ব্যবহার খুব কম দেখা যায়, তবে অবশ্যই থাকতে পারে। এরপর আসি এল নাম্বার পয়েন্ট, ইউ প্লাস মডাল অক্সিলারি অথবা ইট প্লাস আই ওয়্যার। কখনো কখনো ডিরেক্ট জেনারেশন আমরা দেখি যে ইউ এর পরে মডাল অক্সিলারি থাকে, যে এরকম যে ইউ শুড, ইউ অট টু, ইউ হ্যাড বেটার, ইউ উড বেটার, ইউ উড রাদার, এরকম থাকে, বা ইফ আই ওয়ার, এগুলো যখন থাকবে তখন আমরা মনে রাখবো যে সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ, কিন্তু ধরে নিব এটা ইম্পারেটিভ। আমরা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্রফেসর সেইড টু দ্য স্টুডেন্টস, the professor said to the students, you had better complete your syllabus by the time। এই সেন্টেন্সটি শুরু হয়েছে কি দিয়ে, ইউ দিয়ে, তারপরে কি আছে মডাল ভার্ব হ্যাড বেটার, তারপরে প্রিন্সিপাল ভার্ব কমপ্লিট। তো আমরা আসলে সেন্টেন্সটি অ্যাসার্টিভ আছে কিন্তু ধরে নিচ্ছে এটা ইম্পারেটিভ, ইম্পারেটিভ মনে মনে ধরে নেই, তার মানে বাদ যাচ্ছে কি ইউ হ্যাড বেটার, থাকছে কি শুধু থাকছে কমপ্লিট ইয়োর সিলেবাস বাই দ্য টাইম। এভাবে আমরা সেন্টেন্সটি আমরা ধরে নেব, কিন্তু থাকতে পারে অ্যাসার্টিভ আকারে।
ওকে, তাহলে যদি ইম্পারেটিভ ধরে নেই, তাহলে রিপোর্টিং ভার্বটা এখানে আর টোল্ড না লিখে ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ওটা সাজেস্টেড বা অ্যাডভাইসড এই জাতীয় একটা রিপোর্টিং ভার্ব আসবে। ওকে, তাহলে দ্য প্রফেসর অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু কমপ্লিট দেয়ার সিলেবাস বাই দ্য টাইম। তার মানে এই অংশটুকু যদি বাদ দেই, তার উত্তর কিন্তু এইটাই হবে। The professor advised the students to complete their syllabus by that time. কারণ imperative sentence নিয়ম অনুসারে inverted comma to বসবে আর reporting verb advised suggested এরকম হবে, কিন্তু আসলে এটা imperative ছিল না, ছিল assertive, কিন্তু স্ট্রাকচারটা ছিল ইউ প্লাস মডাল অক্সিলারি। যাই হোক, এটা একটু মনে রাখতে হবে, কখনো কখনো দেখা যায়। পরের পয়েন্ট হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেন্স এর ন্যারেশন পরিবর্তনের সময় অনেক সময় কনফিউশন হয়, অ্যাজ ইউজুয়াল থাকে না, তো মনে রাখতে হবে, নিয়মটা শিখে রাখা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই। সোজা কথা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে নিয়ম অনুসারে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স ন্যারেশন চেঞ্জ করি, ট্যাগ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমরা এই ইন্টারোগেটিভ নিয়ম অনুসারে চেঞ্জ করব। তো একটা মাঝখানে একটু ঝামেলা আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে মাই ব্রাদার সেইড দেয়ার ইজ আ স্কুল, ইজন্ট দেয়ার। তার মানে এই ফার্স্ট পার্টটি হচ্ছে অ্যাফার্মেটিভ, সেকেন্ড পার্টটি হচ্ছে নেগেটিভ। আবার এখানে বি নাম্বার লেখা আছে হি সেড টু মি আই ডু নট লাইক ওয়েস্টিং টাইম, ফার্স্ট পার্টটি হচ্ছে নেগেটিভ, আর ডু আই সেকেন্ড পার্টটি হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, তা ট্যাগ কোয়েশ্চেন্সের প্যাটার্নটা এরকম, ফার্স্ট পার্ট অ্যাফার্মেটিভ হলে সেকেন্ড পার্টটা হয়ে যাবে বা ট্যাগ অংশটা হয়ে যাবে নেগেটিভ। এভাবে এটা নেগেটিভ, ওটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ, ওটা নেগেটিভ। যাই হোক, মূল কথা হলো আমরা প্রশ্নবোধক নিয়ম অনুসারে যে ভয়েস ন্যারেশন চেঞ্জ হয় ঠিক সেভাবে আমরা করব। ফার্স্টলি দেখি, মাই ব্রাদার আস্কড ইফ দেয়ার ওয়াজ, আওয়ার হয়ে গেল কি দেয়ার স্কুল। এইবার যে কমাটা আছে, এই জায়গায় একটা ফাংশন আছে। ট্যাগ কোয়েশ্চেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় কমার জায়গায় এই কথাটুকু মুখস্থ রাখতে হবে, অ্যান্ড অ্যাসিউম দ্যাট, এটা মুখস্থ রাখতে হবে, অ্যান্ড অ্যাসিউমড দ্যাট, এটা মনে রাখলে আর কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ম অনুসারে পরিবর্তন করব। এখানে ইফ দিয়ে শুরু করলাম এবং যা আছে তাই লিখলাম, কমা পাংচুয়েশনের জন্য অ্যান্ড অ্যাসিউম দ্যাট লিখলাম। আর আগে যেটা একটা কথা বলছিলাম যে এটা নেগেটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চেন্স যখন ইনডিরেক্ট ন্যারেশনে যাব, নেগেটিভটা নেগেটিভ থাকবে না, এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ইজন্ট দেয়া হয়ে গেছে দেয়ার ইজ। আবার আরেকটি কথা মনে রাখতে হবে যে ইজন্ট দেয়ার, এটা প্রশ্নবোধক বাক্য আছে। এটা আমরা আগেও শিখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ হলে কি হয়ে যায়, সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। সো ইজন্ট দেয়ার না লিখে দেয়ার ইজ নট লিখবো, কিন্তু হ্যাঁ বোধক হওয়ার কারণে দেয়ার ইজ হয়ে যাচ্ছে, তার উত্তর হলো দেয়ার ওয়াজ। নিচেরটা পরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আবার এখানে দেখি, হি সেড টু মি, উত্তর হচ্ছে হি আস্কড মি ইফ হি ডিড নট লাইক ওয়েস্টিং টাইম অ্যান্ড অ্যাসিউম দ্যাট, এটা কমন এবং একটা মুখস্থ এক্সপ্রেশন, অ্যান্ড অ্যাসিউম। এখানে ডু আই আছে, তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে, তো হয়ে যাবে নেগেটিভ, আর আছে ইন্টারোগেটিভ হয়ে যাবে অ্যাসার্টিভ, তাহলে আই ডু নট হবে, সেটা আবার হয়ে গেল কি হি ডিড নট। এভাবে স্ট্রাকচারটাও চেঞ্জ করতে হবে, মিনিং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, মিনিংটাও চেঞ্জ করতে হবে, এটি একটু মনে রাখতে হবে। এর নাম্বার এক্সপ্রেশন দেখি, বাই প্লাস এক্সপ্রেশন। ওকে, এইটাও আমরা প্যাসেজ ন্যারেশনের সময় পাই, যে কারোর নামে কেউ শপথ করলে আমরা কি বলি, বাই গড, বাই আল্লাহ, বাই জেসাস, এরকম নানা রকম শপথ করে বলে আমরা বলি যে কসম খেয়ে বলছি ইত্যাদি। ইংলিশে বলা হয় বাই দিয়ে, বাই প্লাস এক্সপ্রেশন। কোনো কিছুর নামে যে শপথ করা হয় তখন আমরা বাই দিয়ে শুরু করবো, ন্যারেশন করার সময় সেই জায়গায় আমরা কি লিখবো, সুয়ারিং বাই। সুয়ারিং বাই লিখে যে নামে শপথ করলে সেই শব্দটা লিখবো। গড বলে শপথ করলে সুয়ারিং বাই গড, আল্লাহ বলে শপথ করলে সুয়ারিং বাই আল্লাহ, এরকম হবে। ওকে, তাহলে সেন্টেন্সটা আমরা পরিবর্তন করে দেখি, দ্য বয় সেড বাই গড আই ডিড নট ডু ইট, যে আমি আল্লাহর কসম এই কাজটি আমি করি নাই। তাহলে কি হবে, আনসারে কি আসে, সুয়ারিং বাই গড। অথবা হ্যাঁ, আমরা সুয়ারিং না লিখতে চাই তাহলে এখানে সোর লিখতে পারি, দ্য বয় সোর বাই গড। তো আসলে বেশি কনফিউজিং না করে আমি যেটা একটা নিয়মই ক্লিয়ার করে দিই আপনাদের। ফার্স্ট ওয়ান হচ্ছে সুয়ারিং বাই গড, সুয়ারিং বাই গড
the boy, swearing by God, the boy told that he had not done it. তাহলে এইরকম কোনো শপথ করে কোনো কথা বলে সেখানে আমরা সোয়ারিং বাই দিয়ে শুরু করব। ঠিক আছে? তো এই হলো ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন করার সময় কিছু টুকিটাকি বা ছোটখাটো নিয়ম, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর ফার্স্ট টাইম যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।